বিভিন্ন মাদ্রাসাগুলোতে বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের যৌন নির্যাতন বিশেষ করে ধর্ষণের অভিযোগের পাশাপাশি বেত্রাঘাত বেধড়ক মারধর এছাড়াও বিভিন্ন শারীরিক নির্যাতনের দৃশ্যগুলো কিন্তু আমাদের চোখের সামনে এসেছে। সম্প্রতি সময়ে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিশুদের উপর যাদের বয়স 18-র নিচে তাদের শারীরিকভাবে নির্যাতন বিশেষ করে বলাৎকার থেকে শুরু করে মানসিকভাবে যে চাপ প্রয়োগ করা হচ্ছে তারই বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তিনি কী কারণে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আমরা আজকে তার কাছ থেকে জানব। কী কারণে আপনি এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এবং কাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছেন? সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাদ্রাসাগুলোতে বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের যৌন নির্যাতন বিশেষ করে ধর্ষণের অভিযোগের পাশাপাশি বেত্রাঘাত বেধড়ক মারধর এছাড়াও বিভিন্ন শারীরিক নির্যাতনের দৃশ্যগুলো কিন্তু আমাদের চোখের সামনে এসেছে। সাধারণত একটি শিশুকে নির্মমভাবে বেত্রাঘাত করা বেধড়ক মারধর করা এগুলো কিন্তু শিশুদের প্রতি একটি অমানবিক আচরণ। একজন অভিভাবক তার সন্তানকে মাদ্রাসায় পাঠায় সাধারণত শিক্ষা গ্রহণের জন্য, এর পাশাপাশি নিরাপত্তার জন্য, নির্যাতনের জন্য নয়। আমাদের ঢাকাতেই যে একটি শিশুকে 100 টাকা সে চুরি করেছিল এজন্য তাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে ওই মাদ্রাসার একজন শিক্ষক। তো জিনিসটি আমার নজরে এসেছে, দেখলাম যে ছোট ছোট বাচ্চাগুলো আমরা তো আসলে বিভিন্ন সময় নিউজের মাধ্যমে বা যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহারের পারপাসে আমরা জানতে পারি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা শহরে বিভিন্ন ধরনের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে এই যে শিশুদের যে বালাৎকার বিভিন্ন সময় বেত্রাঘাত বেধড়কভাবে নির্যাতন করা হয় এগুলো খুবই অমানবিক। এজন্য বিষয়টি নিয়ে আমি এদের যে বেফাক একটি কওমি মাদ্রাসার যে একটি হেড প্রতিষ্ঠান আছে ওদেরকে আমি একটি লিগ্যাল নোটিশ প্রদান করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন পর পর যেই ঘটনাগুলো ঘটছে এই বিষয়গুলোকে আপনারা আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন? আমি একজন আইনজীবী হিসেবে শিশু নির্যাতনের বিষয়গুলোকে আমি কিছু বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখছি না, বরং শিশুর উপর শিশুর নিরাপত্তা সামাজিক মর্যাদা এবং শিশুর মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছি। কারণ শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলো নয় বরং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা কলেজ হোক বা কোনো বিদ্যালয় হোক, সেটা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত শিশুর উপর শারীরিক মানসিক নির্যাতন বেত্রাঘাত আঘাত বা যৌন নির্যাতন বালাৎকার এইসব বিষয়গুলো শিশুর উপর হওয়ার মতো কোনো ধরনের বৈধতা নেই। কারণ একজন অভিভাবক তার সন্তানকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য শিক্ষার জন্য পাঠায়, নির্যাতনের জন্য নয়। কোন কোন ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে বেশি নাড়া দিয়েছে? আমি সোশ্যাল মিডিয়া, যেহেতু আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে আছি, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কালকে একটি ঘটনা জানতে পারলাম যে পটুয়াখালীতে একটি শিশুকে তার মাদ্রাসা শিক্ষক বালাৎকার করেছে। বালাৎকার করার পর সেই শিশুটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে যে তুমি এই বিষয়গুলো যদি তোমার পরিবার বা কাউকে বলো তাহলে তোমাকে আরও নির্যাতন করা হবে। তো এই যে বলাৎকারের মতো বিষয়গুলো একটি শিশু ছোট অবস্থাতেই যদি এরকম নির্যাতনের শিকার হয় আসলে শিশুরা ট্রমার মধ্যে চলে যায়। এখন অভিভাবকরাও এই বাচ্চাগুলোকে আসলে মাদ্রাসা বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে আসলে মানে এক ধরনের মানে মানসিক ট্রমার মধ্যে থাকে যে আমাদের বাচ্চাগুলোকে আমি কোন ভরসায় বা কোন আশ্বাসে পাঠাবো। আমি নিজেও একজন অভিভাবক, আমার বাচ্চা স্কুলে পড়ে। তো শুধু একজন আইনজীবী হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে, একজন মা হিসেবেও এই বিষয়গুলো আমাকে খুব মানে নাড়া দিয়েছে বর্তমানে এই যে কিছু বিষয়গুলো যে ঘটছে। আপনি যাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এই লিগ্যাল নোটিশে কোনো শর্ত আছে কিনা আসলে? জি, আমি 11টির মতো শর্ত দিয়েছি। এই শর্তগুলো যদি তারা বাস্তবায়ন না করে তাহলে আমি নেক্সট উইকে রিট পিটিশন করবো। আর সেই শর্তগুলো হচ্ছে যে বেফাকের অন্তর্ভুক্ত যে কওমি মাদ্রাসাগুলো আছে ওই মাদ্রাসাতে শিশুদের উপর শারীরিক মানসিক নির্যাতন বেত্রাঘাত বা হাত পা বেঁধে মারধর করা বা শিশুদেরকে অনেক সময় তারা পায়ে শেকল আটকিয়ে রাখে, এইসব বিষয়গুলো যেন না ঘটে সেজন্য মনিটরিং সেল এবং কোনো অভিযোগ পেলে তার সাথে সাথে সেটা তদন্তর ব্যবস্থা নিতে হবে। এবং কওমি মাদ্রাসার আন্ডারে যতগুলো মাদ্রাসা রয়েছে প্রত্যেকটি রুমেই হচ্ছে সিসিটিভির আওতাভুক্ত করতে হবে। এই সিসিটিভির ভিডিও ফুটেজ সবগুলো যেন কোনো দুর্ঘটনা ঘটলে কালেক্ট করা যায় এবং শিশুদের জন্য শারীরিক মানসিক কোনো সমস্যা হলে শিশুরা যেন সেটা নির্বিঘ্নে বলতে পারে। এই জন্য একটি কমিটি গঠন করতে বলেছি যে তাদের সমস্যাগুলো যেন নির্দ্বিধায় জানাতে পারে। এছাড়া মাঝে মাঝে বিভিন্ন বলাৎকারের ঘটনা ঘটে এবং শিশুদেরকে ভয়ভীতি দেখানো হয়। তো এই ধরনের ঘটনা যখন ঘটবে এগুলো তো এক ধরনের ফৌজদারি অপরাধ। তো এক্ষেত্রে কোনো সালিশ বা আপোষ মীমাংসায় না যেয়ে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা তাদেরকে সরাসরি এই বিষয়গুলোতে সহায়তা দেবে। অর্থাৎ কোনো আপোষ মীমাংসা
ব্যবসা করা যাবে না। যে এইরকম বলাৎকার বা এই ধরনের মারধর করবে, নির্যাতন করবে বা শিশুদেরকে টর্চার করবে, তার ফৌজদারি আইনে, বাংলাদেশের ফৌজদারি আইনে যে ধরনের শাস্তির ব্যবস্থা করা আছে তাকে সেই শাস্তির আওতায় আনতে হবে। আমি একজন আইনজীবী হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। এই নোটিশটি পাওয়ার পর তারা যদি শিশুদের নিরাপত্তা, নির্যাতন বন্ধ এবং যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে একজন আইনজীবী হিসেবে আমি মহামান্য সুপ্রিম কোর্টে জনস্বার্থে আমি রিট ফাইল করব। এছাড়াও আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটি অনুরোধ থাকবে যে যেখানেই শুধু কওমি মাদ্রাসা বলতে না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই যে কোমলমতি শিশুদের উপর যদি কোনো ধরনের শারীরিক মানসিক নির্যাতন হয়ে থাকে, তাহলে তারা যেন বিষয়টি ওইভাবেই যেন লিগ্যাল স্টেপ নেয়। এবং এই যে অনেক সময় হয় যে মান সম্মানের জন্য বা নিজের সম্মানের কথা চিন্তা করে অভিভাবকরাও বিষয়টি নিয়ে ওইভাবে কোনো স্টেপ নেয় না। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা যেন তাদেরকে সহায়তা করে এবং বাংলাদেশের ফৌজদারি অপরাধে যে ধরনের আইনগত স্টেপ নেওয়া যায় তার জন্য সেই স্টেপগুলো নিতে সহায়তা করে। আমাদের বাংলাদেশে এগুলো তো এক ধরনের ফৌজদারি অপরাধ। তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-10 ধারা, এছাড়া শিশু আইন 2013 70 ধারা, এর পাশাপাশি বাংলাদেশে যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধি 323, 325, 326, 506, 342, 343, এছাড়াও আরও বিভিন্ন ধারা রয়েছে যেগুলোতে এই অপরাধগুলোর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যায়।